নানা চাপের মধ্যেও জুলাই আন্দোলনের খবর প্রচার করে বেশিরভাগ গণমাধ্যম। ইন্টারনেট বন্ধ থাকায় তথ্যের উৎস হয়ে ওঠার চেষ্টা ছিল মিডিয়ার। গাজায় যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হামাস রাজি না হলে চরম পরিণতির হুঁশিয়ারি। দেখছিলেন গ্রাউন্ড 7 সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকারের নানা চাপের মাঝেই তথ্য জুগিয়েছে বেশিরভাগ গণমাধ্যম। সরকার বিভিন্ন সংস্থার চাপে হাত পা বাঁধা গণমাধ্যম আন্দোলনের পক্ষে কাজ করেছে। যথেষ্ট ভূমিকা না রাখার অভিযোগও রয়েছে কয়েকটির বিরুদ্ধে। দেশজুড়ে ইন্টারনেট সংযোগ ও কয়েকটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে তথ্য আটকে দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। এর মাঝেও গণমানুষের মাধ্যম হয়ে ওঠার চেষ্টা ছিল গণমাধ্যমের। রিপোর্ট রিশান নাস্টুলার। সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন শুরু হয় 2024 সালের 6 জুন। শুরুর দিকে গণমাধ্যমের দৃষ্টি কম থাকলেও আন্দোলনের তীব্রতায় সেটি জায়গা করে নেয় টিভি নিউজের হেডলাইন ও পত্রিকার প্রথম পাতায়। জুলাইতে আন্দোলন তীব্র হয়ে উঠলে তখনকার শেখ হাসিনা সরকার তথ্য প্রচার না করতে এবং আন্দোলনের বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রচারে চাপ দিতে থাকে গণমাধ্যমগুলোকে। দেশ জুড়ে বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ। বাংলাভিশন সহ কয়েকটি টেলিভিশনের সম্প্রচার কয়েক দফায় হঠাৎ বন্ধ করে দেয় হাসিনা সরকার। জনগণের চাহিদা সবকিছু যেমন গণমাধ্যম পূরণ করতে পারেনি, গণমাধ্যমের অনেক ধরনের ব্যর্থতা আছে, দুর্বলতা আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো গণমাধ্যম পেরেছে এবং আপনি বিপ্লবের ওই সময়কার সামগ্রিক প্রেক্ষাপটে যা দেখেন যে তথ্য এসেছে গণমাধ্যমের মাধ্যমেই কিন্তু এসেছে, এমন না যে আপনি কোনো বিকল্প মাধ্যমে পেয়েছেন। ডেফিনেটলি ওই সময় সোশ্যাল মিডিয়ার একটা বড় ভূমিকা ছিল, বাট এক্ষেত্রে প্রচলিত বা যেসব গণমাধ্যম তখন কাজ করেছে তারাও কম বেশি অনেকে চেষ্টা করেছে। আমি আবারও বলছি, এর মধ্যে কারো চেষ্টা স্বপ্রণোদিত ছিল, কেউ হয়তো ইচ্ছা করে আত্মসমর্পণের জায়গাটা বেছে নিয়েছেন। গণঅভ্যুত্থানের প্রতিটি স্তরকে এই বেগবান করার ক্ষেত্রে গণমাধ্যম নানানভাবে ভূমিকা রেখেছে। এবং আপনি দেখুন, যখন টেলিভিশন চ্যানেলে গণহত্যার খবর দেখাতে পারছে না, সেই সময় সে যখন অন্য একটি সাধারণ নাটক দেখাচ্ছে বা এমন একটি ডকুমেন্টারি দেখাচ্ছে যেটাতে মানুষের কোনো আগ্রহ নেই, তখন মানুষও ওই গণমাধ্যম দিয়ে বুঝতে পেরেছে যে এই টেলিভিশন মূল খবর দেখাতে পারছে না। এই যে খবর দেখাতে না পারা, অর্থাৎ একটা চাপ তৈরি করা হয়েছে, এটাও কিন্তু মানুষের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করে। সেই প্রতিক্রিয়ায় কিন্তু আমরা দেখেছি মায়েরা শিশুদের হাত ধরে রাস্তায় নেমে এসেছে। ফেসবুক বন্ধ হয়ে গিয়েছিল। আপনি যে বলবেন যে শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখে, না, এটা সম্ভব নয়। গণমাধ্যমই সে সময় মুখ্য ভূমিকা পালন করেছে। অনেক সাংবাদিক সেখানে ব্যাপক সাহসী ভূমিকা পালন করেছে। সাংবাদিকরা এই জুলাই যোদ্ধাদের মতো করে তারাও জীবনের ঝুঁকি নিয়ে সামনে এগিয়ে গেছে। বহু সাংবাদিক সে সময় রাতের বেলায় ঘুমোতে পারেনি, রাতের বেলা বাড়ি ঘরে ফিরতে পারেনি, প্রতিনিয়ত তারাও আতঙ্কের মধ্যে ছিল। কিন্তু একটা জাতি সবগুলি সেক্টর যখন এক হয়ে যায়, এক জায়গায় মিলিত হয় একটা মুক্তির আশায়, তখন একটা গণ অভ্যুত্থান হয়। সেটাই কিন্তু আমরা জুলাই দেখেছি। সুতরাং জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে গণমাধ্যমের ভূমিকা আসলে অনেক। এই গণমাধ্যমের ভূমিকা যদি অনেক না হতো, আপনি খেয়াল করলে দেখবেন যে যখন কোনো খবর পাওয়া যাচ্ছে না, সে সময় বিদেশি গণমাধ্যমগুলি বাংলাদেশের গণমাধ্যমকে কোট করেই কিন্তু মৃত্যুর সংবাদগুলি প্রচার করেছে। সুতরাং এই জিনিসগুলিকে আপনি উপেক্ষা করার কোনো জায়গা নেই। কিছু ব্যতিক্রম বাদে জুলাই গণ অভ্যুত্থানে ছিল টেলিভিশন, পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের ইতিবাচক ভূমিকা। জনগণের সাথে আন্দোলনকারীদের যোগসূত্রের অন্যতম বার্তাবাহক হয়ে ওঠে গণমাধ্যম। ওভারঅল আপনি যদি বলেন যে জুলাইয়ের সময় আমরা দেখি যখন টেলিভিশনগুলিকে একরকম বন্ধ করে দেওয়া হয়েছে, টেলিভিশনগুলিতে কোনো খবর দেখানো যাবে না, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন, প্রধানমন্ত্রী কার্যালয়ের লোকজন গিয়ে চাপ প্রয়োগ করা শুরু করেছে। সে সময় হঠাৎ করে আপনি দেখবেন যে নিউজ পেপার খুব পপুলার হয়ে উঠেছে। নিউজ পেপার অনেক বছর পর হকারের কাছে গিয়ে মানুষ নিউজ পেপার খুঁজে খুঁজে নিয়ে এসেছে। তার মানে কি, এটা তো গণমাধ্যমেরই একটা ভূমিকা। সুতরাং গণমাধ্যম তার মতো করে ভূমিকা রেখেছে, ভূমিকা রাখার চেষ্টা করেছে। যে যার পরিসরে সাংবাদিকরা, সম্পাদকেরা কথাবার্তা বলেছে। এর মধ্যে কারা কারা দালালি করেছে, কারা কারা এই আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছে, এগুলি সবই আসলে চিহ্নিত হয়ে গেছে। সুতরাং আপনি গণমাধ্যমের ভূমিকাকে গণ অভ্যুত্থানের জায়গা থেকে উপেক্ষা করে দেখার কোনো সুযোগ নেই। একটা বড় শিক্ষা গণমাধ্যমের জন্য যে সেটা হলো যে জনগণকে তথ্য না জানিয়ে টিকে থাকার সুযোগ নেই। এখন যুদ্ধটা তো অনেক ধরনের, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন বা ওভার ইনফরমেশন, যেটার মধ্যে আসল তথ্য থাকে না। সুতরাং চ্যালেঞ্জটা আরও বহুপাক্ষিক এবং গণমাধ্যমের জন্য এটা আরও বিপজ্জনক বলে আমার কাছে মনে হয়। কারণ সোশ্যাল প্ল্যাটফর্মে এত তথ্য ঘুরে, এর মধ্যে থেকে রিয়েল যেটা তথ্য সেটাকে নিয়ে আসলে গণমাধ্যমকে কাজ করতে হয়। সেখানে অনেক চটুল তথ্য থাকে, অনেক হালকা সসি তথ্য থাকে, যেটা নিয়ে আমার মনে হয় প্রফেশনাল হাউস সবসময় যুদ্ধ করে। তা আমি চাইব যে সে যুদ্ধটাকে জিততে গেলে গণমাধ্যমকে নিজের মধ্যে এক ধরনের সেলফ অ্যাওয়ারনেস, সেলফ রেগুলেশনের জায়গায় আসতে হবে, যে এটা ভালো, এটা খারাপ,
গণমাধ্যমগুলো কোলাবোরেটিভ মানে একসাথে সহযোদ্ধা হিসেবেও কাজ করতে পারে। 2-4টা গণমাধ্যম যদি একসাথে কাজ করে সেটা একটা ভালো উদাহরণ হতে পারে। কাজের ক্ষেত্রটা আমার কাছে মনে হয় বহুপাক্ষিক এবং এটা আসলে কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। গণমাধ্যমের জবাবদিহিতা ও ইতিবাচক ভূমিকা গণতান্ত্রিক যে কোনো আন্দোলনকে সফল করে তোলে। শুধু সংবাদ পরিবেশন নয়, জনমত তৈরি ও জন আকাঙ্ক্ষার প্ল্যাটফর্ম হিসেবে সমালোচনাকে সঙ্গী করেই নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে গণমাধ্যম। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 2.5 ঘন্টার চেষ্টা টিকাতুলি মামুন প্লাজার কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ভোর 5টার দিকে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আসে সকাল 7টায়। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক সালেউদ্দিন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়রা জানান, মামুন প্লাজা ভবনটি একই সাথে আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার হচ্ছে। এই দোকানের ভিতরে যে সমস্ত কেমিক্যাল ছিল, যেটা কেমিক্যালের প্রথম শর্ত কেমিক্যালের ব্যবসার MSDS থাকতে হবে, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট, যেটা দেখে আমরা কনফার্ম করব যে এখানে এই ধরনের কেমিক্যাল আছে, এটাতে কি হ্যাজার্ড আছে, কি ব্যবহার করলে আগুন নিবে, সকল কিছু লেখা থাকে। বাট এই MSDS এর কোনো চিহ্ন আমরা এখানে পাই নাই। আমাদের যে মালিক বা মালিক পক্ষের কাউকে যদি পেতাম আমরা, তাহলে এটা আমাদের নির্বাপন করা বা এটা নিয়ন্ত্রণে আনা আমাদের আরও সহজ হতো। আন্তর্জাতিক প্রসঙ্গ, শর্ত সাপেক্ষে গাজায় 60 দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে রাজি না হলে হামাসের জন্য চরম পরিণতি অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি করেছেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওয়াশিংটন সফর আর হোয়াইট হাউসে বৈঠকের কয়েকদিন আগে গাজা যুদ্ধবিরতি নিয়ে এমন বার্তা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের সম্মতির কথা সামাজিক মাধ্যমে জানিয়ে ট্রাম্প বলেছেন, শর্তসহ চূড়ান্ত প্রস্তাব মিশর ও কাতার জানাবে। যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী 2 দেশের কঠিন চেষ্টার বিষয়টিও উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 60 দিনের এই যুদ্ধবিরতি কার্যকর হলে একে স্থায়ী রূপ দিতে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ট্রাম্প। গাজা যুদ্ধবিরতি বারবার ব্যর্থ হওয়ায় একাধিক আয়োজনে ইসরায়েল ও হামাসের প্রতি চরম বিরক্তি প্রকাশ করেছেন তিনি। গাজায় সহিংসতা বন্ধের জন্য হামাসকে নিরস্ত্রীকরণের শর্ত দিয়ে রেখেছে ইসরায়েল। নেতানিয়াহু গাজায় সহিংসতার অবসান চান উল্লেখ করে আগামী সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় আশাবাদের কথাও জানান ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতার মধ্যেই গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বুধবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় আরও অন্তত 109 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে 28 জনই ত্রাণ বিতরণ কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিল। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।